আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে পুরো জুলাই জুড়ে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পের আজকের পর্বে। সাথে আছি আমি রায়হান উদ্দিন। পুরো জুলাই মাস জুড়ে আমরা দেখেছি আওয়ামী বাহিনী, পুলিশ এবং সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব। তার এক বছর পেরিয়ে গেলেও যেই ক্ষত তৈরি করেছিল সেই ক্ষত এখনও তরতাজা। প্রিয় দর্শক, প্রতিটি পর্বে আমরা এক একজন যোদ্ধা কিংবা আহত ব্যক্তি কিংবা শহীদ পরিবারের সদস্যদের গল্প শুনে থাকি। আজকে গল্প বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একজন আহত যোদ্ধা জনাব মাহমুদুল হাসান রায়হান। মাহমুদুল হাসান রায়হান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা সংক্ষেপে শুরুতে একটু আপনার পরিচয়টি জানতে চাই। আমি মাহমুদুল হাসান রায়হান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে। আমার হল সলিমুল্লাহ মুসলিম হল, আমার জেলা পটুয়াখালীতে, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেই অবস্থান করছি। রায়হান, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু। আমরা একটু জানতে চাই আপনার কাছে, এই আন্দোলনে আপনি ঠিক কিভাবে এবং কখন থেকে সংযুক্ত হয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি শুরু থেকেই ছিলাম। আসলে এই আন্দোলনের পরিকল্পনাটা যে জুলাইয়ের ২ তারিখে প্রথম আন্দোলনটা হলেও পরিকল্পনাটা হয়েছিল অনেক আগেই। পরিকল্পনাটা বিশেষ করে গত কুরবানির আগে যখন, মানে ২৪ সালের কুরবানির আগে যখন হচ্ছে শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধ কোটাকে ৩০% থেকে ৫০% নিয়ে যায় এবং আমরা দেখি যে প্রাইমারির মতো একটা গণ চাকরি যেটার প্রত্যাশায় সারা দেশের অসংখ্য শিক্ষার্থী থাকে, সেখানে প্রায় ৯৬%-এর মতো কোটা, অর্থাৎ আপনি মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পাবেন না। একজন মানুষ দেখা যায় আপনার থেকে ফার নিচে, অনেক কম নাম্বার পেয়েও সে চাকরিটা পেয়ে যাচ্ছে, এরকম একটা কোটা ব্যবহার করে। হ্যাঁ, কোটাটাকে ব্যবহার করে এইরকমের একটা বৈষম্যমূলক নীতি যখন হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করা হয় এবং আমাদের এই অসংখ্য বেকার যারা আসলে একটা চাকরির প্রত্যাশায় থাকে, তখন থেকে আসলে এটা ক্ষোভে ফুসে ওঠে। তখন থেকে একটা পরিকল্পনা ছিল হচ্ছে আন্দোলনটা করার, কিন্তু সামনে কোরবানি থাকা এবং শিক্ষার্থীরা বাড়িতে চলে যাওয়ায় সেইটা আসলে গত জুনে হয়নি আন্দোলনটা। বাড়ি থেকে আসার পরে সেই আন্দোলনটা জুলাই ২ থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে। তো আমরা শুরু দিন থেকেই হচ্ছে ছিলাম। আপনি একদম প্রথম দিন থেকেই আন্দোলনে সংযুক্ত ছিলেন? প্রথম দিন থেকে, কারণ আমি অন্য ৮-১০ জন শিক্ষার্থীর মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি একটা স্বপ্ন নিয়ে, যে আমি পড়াশোনা করে হচ্ছে একটা চাকরি করব, নিজের ক্যারিয়ারটাকে গড়ব, নিজের জীবনটাকে অন্য একটা জায়গায় নিয়ে যাব। কিন্তু যখন দেখি যে এত পড়াশোনা করার পরেও আসলে আমি চাকরি পাবো না, কারণ আমি কোটার বাহিরে, এটা আমার উদাহরণ না, এই আমি বলতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সারা দেশের সব শিক্ষার্থী, অল্প কিছু কোটাধারী মানুষ ছাড়া সব শিক্ষার্থীর হচ্ছে এরকম একটা অবস্থা। তো দেখা গেছে যে আপনার মাত্র 5%-10% মানুষের জন্য 96% কোটা হয়ে যাচ্ছে, কিংবা অন্য চাকরিতে 50%-এর বেশি কোটা হয়ে যাচ্ছে, আর বাকি 90%-এর জন্য হচ্ছে 10% বা 4% থাকতেছে। তো এটা এতটাই বৈষম্যমূলক যে মানুষ হতাশ হয়ে যায়, আত্মহত্যার দিকেও চলে গেছে চাকরি না পেয়ে। আমরা দেখেছি অনেক মানুষজন। তো এই কোটাটা যখন হচ্ছে আমাদের সামনে আসে, আমরা এটাও জানি এই কোটাটা মূলত ছিল একটা নিষ্পেষণের একটা অস্ত্র। এর মাধ্যমে প্রশাসন সহ প্রত্যেকটা রাষ্ট্রযন্ত্রকে হচ্ছে তারা তৎকালীন আওয়ামীকরণের একটা প্রকল্প ছিল এই কোটার সিস্টেমটা। যেহেতু আপনারা জানতেন যে এই প্রকল্পটা এক ধরনের আওয়ামীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আপনারা কি আসলে রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা করেছিলেন যে আপনারা যদি আন্দোলন করেন তাহলে এই কোটা সংস্কার করা হবে, অর্থাৎ আপনাদের দাবি মেনে নেওয়া হবে? জিনিসটা আপনারা ভেবেছিলেন কিনা? আচ্ছা, আমরা জানি যে রাষ্ট্র যখন একটা জিনিস চাপিয়ে দিয়েছে সে এটা সহজে মানবে না, এই চিন্তা ভাবনা হচ্ছে আমাদের ছিল, আমরা জানতাম। তো যার জন্যই আমরা হচ্ছে কোরবানির আগে, অর্থাৎ গত জুনেই হচ্ছে আমরা আন্দোলনে নামি নেই ছোটখাটো ভাবে। আমরা ঘোষণা দিয়েই, প্রস্তুতি নিয়েই হচ্ছে জুলাই মাসে আন্দোলনটা শুরু করেছি। ২ তারিখ পুরো মাস জুড়ে আপনারা পরিকল্পনা প্রস্তুতি নিয়েছি এবং আস্তে আস্তে মানুষজন, শিক্ষার্থীরা এটার প্রতি হচ্ছে জনমত চলে আসছে। যেহেতু এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই কোটা আন্দোলনের দীর্ঘ ব্যাকগ্রাউন্ড, এবং সেই ব্যাকগ্রাউন্ডের
অন্যতম একটা ক্লাইম্যাক্স ছিল 2018 সাল, যখন সেই ক্লাইম্যাক্সে গিয়ে তৎকালীন এই আওয়ামী লীগ সরকারই হচ্ছে তখন আমাদের হচ্ছে দাবিটা মানতে বাধ্য হয়েছিল এক প্রকারে। অর্থাৎ সেরকম একটা প্রত্যাশা ছিল যে আমাদেরও ছিল আন্দোলন তৈরি করতে পারলে সরকার মেনে নেবে। হ্যাঁ, তো আমাদের প্রত্যাশা ছিল যে অন্য সব 5-10টা আন্দোলনের মতো যেটা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী বিভিন্ন ব্যানারে বিভিন্ন সময় আন্দোলন করেছে, তো এটা তেমন আন্দোলন হলে আসলে তারা ওই আওয়ামী লীগের মাধ্যমে আসলে তার মানে নিষ্পেষণের মাধ্যমে আন্দোলনটাকে দমিয়ে দিবে। তো তখন আমাদের একদম প্রত্যেকটা শিক্ষার্থী, যেই শিক্ষার্থীরা আসলে একমাত্র টেবিল চেয়ার কিংবা বই ছাড়া রাষ্ট্রে কি হচ্ছে যারা কখনো কোনো খোঁজখবরই রাখতো না, যারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর থেকে শুধু একটা চাকরি নিয়ে বের হবে, এর বাইরে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো বিচরণই ছিল না, এমন শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে যোগদান করে, যার জন্য আমাদের এই আন্দোলনটা আসলে আজকে সফল হয়। মানে একটা গণমুখী আন্দোলন হয়। রূপ নেই। আপনারা শুরুতেই যখন আন্দোলন শুরু করেন তখন ছাত্রলীগ কিন্তু এতটা সহিংস হয় নাই, তারাও কোনো না কোনোভাবে বলার চেষ্টা করেছে আমরাও তো চাই এটার যৌক্তিক সংস্কার হোক, এবং এক পর্যায়ে তারা ডোর টু ডোর ক্যাম্পেইনও শুরু করেছিল। তো সেই সময় আপনাদের কেন মনে হয়েছিল যে আসলে ছাত্রলীগ মানে যতই বলুক যে তারা সংস্কার চায়, আসলে তারা এই দমন করতে চায়, এটি আপনাদের মনে হয়েছিল কিনা? এটা একটা গুড পয়েন্ট। এই যে এখন যেটা বললাম যে আসলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে আমাদের এই আন্দোলন একাত্মতা প্রকাশ করে, তো এই জায়গায় ছাত্রলীগের অসংখ্য যারা কর্মী ছিল, যারা ছাত্রলীগ করতো এই জন্য যে একটা রেফারেন্স পাবে, একটা চাকরির ক্ষেত্রে একটা সুবিধা পাবে, একটা রেফারেন্স পাবে, কিংবা তার একটা পদ পদবি থাকলে তখন হচ্ছে সে নিজেকে আরো বেশি, ওই যে আপনাকে বললাম এইটার মাধ্যমে সে রাষ্ট্রযন্ত্রকে আওয়ামীকরণ করার একটা চিন্তা ভাবনা ছিল, সেই প্রকল্প ছিল, তো ওই প্রকল্পেরও তার একটা অংশীদার হতে চেয়েছে। অর্থাৎ ওখানে ছাত্রলীগের বড় একটা অংশ ছিল যারা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য, একটা সুবিধা পাওয়ার জন্য পদ পদবি গ্রহণ করতেন। হ্যাঁ, পদ পদবি গ্রহণ করতেন। তো এরকমের যারা শিক্ষার্থী ছিল, আর তাদের অনেকে জোর করিয়ে হচ্ছে আওয়ামী লীগ করাতো, তো তারা একটা পদ নিয়ে পড়ার টেবিলে বসে যেত চাকরির জন্য, আমরা দেখেছি। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা তারাও বঞ্চিত, এবং এই আন্দোলনে অন্য সব আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদেরকে জোরপূর্বক ব্যবহার করত, বিশেষ করে হলে থাকা শিক্ষার্থীদেরকে, কিন্তু এবারে তাদেরকে আসলে ব্যবহার করতে পারেনি, কারণ তারা এই আন্দোলনে চলে আসছে এবং এটা তাদের পেটের দায়। অনেক ছাত্রলীগের পদধারী নেতারাও কিন্তু পদত্যাগ করে আসতে দেখেছি, আপনি দেখেছেন কিনা আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের মধ্যে? তাদের আসলে পদত্যাগের বিষয়টা সেই জুলাইয়ের শুরুতে হয়নি, তাদের পদত্যাগের বিষয়টা হয়েছে সেই নৃশংস 15ই জুলাই নৃশংস হামলার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের একটা অংশ, এবং এই অংশটা আস্তে আস্তে বাড়তে থাকে যখন হচ্ছে ইন্টারনেট বন্ধ করে একটা গণহত্যা চালায়, শেষ পর্যন্ত আমরা দেখি তাদের বড় একটা অংশ তখন হচ্ছে পদত্যাগ করে। বিশেষ করে 15ই জুলাই রাতে যখন এই পদত্যাগের সংখ্যাটা বেশি থাকে, তো এর আগ পর্যন্ত যেটা ছিল যে ছাত্রলীগ তো আসলে এখানে তার পূর্ণ শক্তি ব্যবহার করার সক্ষমতা ছিল না, অ্যাকচুয়ালি এটাই সত্য কথা। তারা যে ব্যবহার করতে চায়নি বা আসলে তাদের সেই সক্ষমতাটা ছিল না, কারণ তাদের কর্মী সহ সব সাধারণ শিক্ষার্থী যখন হচ্ছে মাঠে নেমে আসছে, তাদের সেই সক্ষমতা আসলে ছিল না, যেটা অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীদের সংখ্যাটাই বেশি ছিল এবং অনেক বেশি। তারা কিন্তু সমাবেশ করেছে এটার বিরুদ্ধে, এই আন্দোলনকে তারা ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে, তার মানে তাদের এটা দমন করার ইচ্ছা ছিল। এবং আমরা এটা ওবায়দুল কাদেরের কথার মাধ্যমেও দেখি যে এই আন্দোলনটাকে আসলে তাদের দমন করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু তাদের আসলে সেই লোকবল কিংবা এত এই 15 বছর আসলে যাদেরকে ব্যবহার করে তারা টিকে ছিল, ওই মানুষগুলোকে তারা পায়নি, ওই শিক্ষার্থীগুলো আসলে আমাদের কাছে ছিল, কারণ এবার তাদের পেটে টান পড়েছে। আমরা একটু 14ই জুলাই রাতের দিকে যেতে চাই, যে আমরা জানি আন্দোলনের 2টা ফেজ ছিল। 14 তারিখ পর্যন্ত খুব বেশি সহিংসতা হয়নি এবং ছাত্রলীগও আগ্রাসী ভূমিকা পালন করেনি। 14 তারিখ রাতে যখন শেখ হাসিনা এই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি অথবা রাজাকার ইত্যাদি ট্যাগ দিল, তখন আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে এক ধরনের শিক্ষার্থীদের বিস্ফোরণ হয়। ওই সময়ে আপনার অবস্থান এবং যদি একটু স্মৃতিটা বলতেন। ওই সময়ের স্মৃতিটা ছিল একটা মীমাংসাত্মক পর্যায়ের আগ মুহূর্তটা যেমন হয়, মানে এই সিচুয়েশনটা ঘটার পরে তখন রাতের বেলা ভাবছিলাম হয় এসপার নয়তো ওসপার। বিষয়টা হচ্ছে আপনাকে খুলে বলি, যখন এই সব শিক্ষার্থী আসলে এভাবে আমাদের সাথে আন্দোলনে ছিল, আমাদেরই আন্দোলন ছিল, সব শিক্ষার্থীর আন্দোলনেই ছিল, আমি আসলে তাদের সাথে ছিলাম, বিষয়টা এরকমের।
তো এই আন্দোলনকারীদেরকে আসলে শেখ হাসিনা রাজাকার হিসেবে পোট্রে করার চেষ্টা করে, অর্থাৎ তারা যে গত 15 বছর যেভাবে চালিয়ে আসছে, যে যারাই আসলে তার পক্ষে, সে ন্যায় বলুক কিংবা অন্যায় বলুক, সেটার পক্ষে সেই হচ্ছে আসলে মুক্তিযোদ্ধা, আর যে তার বিপক্ষে, তার অন্যায়ের বিপক্ষে বলবে কিংবা নিজেদের অধিকারের কথা বলবে, সে আসলে রাজাকার কিংবা পাকিস্তানি। ঘটনাটা এরকম কিনা যে আওয়ামী লীগের পক্ষে সত্য মিথ্যা যাই বলুক সেটাকে মুক্তিযুদ্ধের একটা ফ্রেমওয়ার্কে রেখে জায়েজ করা হতো, এবং বাকি সব কিছু সেটা যতই যৌক্তিক হোক না কেন সেটা নিষিদ্ধ, সেটা রাজাকার। হ্যাঁ, মানে এটা একটা টুলস ছিল মানুষকে দমন করার। তো এই টুলসটা আসলে আপনারা বুঝতে পেরেছেন কিনা যে এই ট্যাগ দেওয়ার পরবর্তী কনসিকুয়েন্স হচ্ছে আপনাদেরকে দমন করা, এটিকে শিক্ষার্থীরা বুঝতে পেরেছে? এটা অবশ্যই তারা বুঝতে পেরেছে। মানে এই ট্যাগ দেওয়ার মানে হচ্ছে সে আসলে এটা কখনোই মেনে নিবে না। সে তার এই যে আওয়ামীকরণের প্রকল্পের জন্য যে কোটা সিস্টেমটাকে, একটা মেকানিজমকে দাঁড় করিয়েছে, এটাকেই বজায় রাখবে তার এস্টাবলিশমেন্টের জন্য। সে কখনোই আমাদের দাবি মেনে নিবে না, সেটা 14 তারিখে হচ্ছে ক্লিয়ার হয়ে যায়, এবং সেটার কনসিকুয়েন্স আমরা পরবর্তীতে দেখেছি। তো যখন এটা ক্লিয়ার হয়ে যায় তখন আসলে সাধারণ শিক্ষার্থীরা ধরে নিয়েছে যে এই দেশে আসলে আমি পড়াশোনা করছি একটা চাকরির জন্য, আমি তো সেটা পাবো না, তার মানে হচ্ছে আমার একটা চূড়ান্ত লড়াইতে যেতে হবে। সে যখন সবাইকে রাজাকার বলেছে, যে তখন মানুষ বলে, যাকে আসলে বলে তখন সে আসলে তার হুঁশ হয়। এবার আসলে সে সারা সমস্ত দেশবাসীকে বলেছে, তো দেশবাসী আসলে এটাই জাগ্রত হয়েছে এবং তারাও বলছে ইয়েস উই আর রাজাকার। মানে আপনারা এই আইডেন্টিটিকে ওন করে তখন বুঝতে পেরেছিলেন যে এখনই লড়াই শুরু করার সময়। তুমি কি আমি কে রাজাকার, রাজাকার, এই স্লোগানটা আসছে। এখন এই আইডেন্টিটিকে আসলে কিভাবে ওন করেছে, এটাকে আসলে রাজাকার জিনিসটাকে এটা মানুষ ধরে নিয়েছে যে এটা একটা নিষ্পেষণের একটা টুলস, এটাকে ধরে নিয়েছে। সুতরাং এটাকে মানুষ এভাবেই বলেছে তুমি কি আমি কে রাজাকার, রাজাকার। অর্থাৎ এখন আসলে বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে রাজাকার হিসেবে যেটাকে বলা হয়, যে পাকিস্তানিকের যে সহযোগী গ্রুপটা ছিল, এটা আসলে এখন আর কোথাও এক্সিস্ট করে না। সুতরাং এখন যদি আপনি কাউকে নতুন করে বলতে যান রাজাকার কিংবা তার দোসর, এটা আসলে আপনি তাকে নিষ্পেষণ কিংবা খারিজ করে দেওয়ার একটা টুলস হিসেবে, হ্যাঁ, বৈধতা উৎপাদন করার জন্য এটা আসলে ব্যবহার করা হয়। সুতরাং এটা সে ধরে নিয়েছে, ঠিক আছে ওই আর রাজাকার, সুতরাং হচ্ছে এটাই আমাদের দিতে হবে। আমি যদি একটু 15ই জুলাই ফিরে যেতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারাত্মক সহিংসতা হয়েছে এবং অনেক শিক্ষার্থী আহত হয়েছে, এবং তাদের মধ্যে আপনিও একজন, যে মারাত্মকভাবে আপনি আহত হয়েছিলেন। ওই সময়ে যে সংঘাতটা শুরু হয়, তার শুরু এবং পরবর্তী ঘটনা প্রবাহগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আগেরটা একটু শেষ করি। আসলে ওই শিক্ষার্থীরা হচ্ছে, ওই দিন আমি ছিলাম, প্রত্যেকটা হলে যারা আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যান্ডিডেট বা নেতা টাইপের ছিল, যখন এই তুমি কি আমি কে রাজাকার, রাজাকার এই সুরটা ওঠে, তখন হচ্ছে তারা প্রত্যেকটা রুমে রুমে গিয়ে হুমকি দেয়। আমাদের হলেও দিয়েছিল তখনকার যে নেতা ছিল বিশেষ করে। তো ছেলেপেলে কেউই হচ্ছে তাদের এটা শুনে নাই। তারা মানে হচ্ছে হাসিনার বিরুদ্ধে একটা সর্বাত্মক যুদ্ধ ওই দিনই আসলে ঘোষণা চলে আসে। এবং সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এই ঘোষণাটা কোনো নেতার কাছ থেকে আসে নাই, পুরোটা জনতার কাছ থেকে আসছে। জনতা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে সেদিন রাত্রে নেমে আসছে রাজপথে। সুতরাং এটা ছিল হাসিনাকে ওই দিন হাসিনার বিরুদ্ধে একটা চূড়ান্ত লড়াইয়ের সূচনা। তো এর মাধ্যমে আসলে যেটা হয়, সেই হাসিনা বুঝে যায় যে এরা আসলে তাকে আর অ্যাকসেপ্ট করছে না, যার জন্য ওই দিন রাতেই, যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ শিক্ষার্থীদেরকে হচ্ছে ব্যবহার করতে পারছিল না সে, তো ওই দিন রাতেই সে সারা দেশ থেকে যে ছাত্রলীগের যেসব সন্ত্রাসীরা ছিল তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে, অর্থাৎ বহিরাগত ক্যাম্পাসে না, বহিরাগত নিয়ে আসে। এখানেই হচ্ছে আপনার প্রশ্নের উত্তরটা আসবে, আসলে এটার সাথে রিলেটেড। যখন নিয়ে আসে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই শক্তি অবশিষ্ট ছিল না, যে কিছু নেতাকর্মী ছিল যাদের আসলে ক্যারিয়ার বলতে কিছুই ছিল না, যারা হচ্ছে আসলে নেতাদের কাছ থেকে সুবিধা গ্রহণের মাধ্যমে আসলে নিজের জীবনটাকে চালাতো, কিংবা এভাবে দুই একজন নেতা হতো, অন্যরা হচ্ছে অন্যদিকে চলে যেত। এমনটাই হয়ে থাকে আর কি, আমরা দেখেছি। তো ওই ধরনের কিছু অল্প কিছু ওদের নেতারা ছাড়া, ছাত্রলীগের নেতারা ছাড়া কেউই আসলে তাদের সাথে ছিল না ওই দিন। তো পরের দিন হচ্ছে আপনার সারা দেশ থেকে নিয়ে আসে। ঠিক পরের দিন হচ্ছে আমাদের স্বাভাবিক, এই যে গত 2 তারিখ থেকে শুরু হয়ে স্বাভাবিক আন্দোলনটা চলছিল, সেভাবেই হচ্ছে ওই দিন 12টার দিকে রাজু ভাস্কর্যের ওখানে অবস্থান নেই আমরা। তো যদি আমি হচ্ছে ওই দিন অসুস্থতা থাকা এবং হচ্ছে সারা রাত না ঘুমানো,
এবং হচ্ছে পরবর্তী দিন আসলে ওই দিন একটা ফুটবল খেলা ছিল, 2টা ফুটবল ফাইনাল ম্যাচ, ওগুলোর কারণে আমার হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়, আমি আসলে ঘুমাই সকালে। তো আমি একটু পরে অংশগ্রহণ করি ওই দিন। ততক্ষণে ওদের উস্কানি এবং হামলা শুরু হয়ে যায় অল্প আকারে, অর্থাৎ সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলপাড়ায় একটা হল অবস্থিত, বিজয় 71 হল। বিজয় 71 হলে হচ্ছে একটা গন্ডগোল শুরু হয়, সেখানে হচ্ছে আন্দোলনকারীদেরকে আন্দোলনে আসতে বাধা দিচ্ছিল। তো এই পুরো আন্দোলনে 14 তারিখ পর্যন্ত আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে প্রত্যেকটা হলের নেতারাই তো ওই হলে থাকা শিক্ষার্থীদেরকে আন্দোলন আসতে বাধা দিত। তো যখনই বাধা দিত কোনো হলে খবর পেলে আমরা হচ্ছে সেখানে চলে যেতাম। যেমন হচ্ছে সার্জিস আলমকে একবার হচ্ছে একটা কথা হচ্ছিল যে তাকে হল থেকে বের করে দিবে এই জুলাইয়ের ভিতরে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে। তখন হচ্ছে আমরা সার্জিস আলমের হলে চলে যাই এবং তার যে সিট ছিল সেটাকে আমরা নিশ্চিত করে, মানে তার হলে থাকাটা হচ্ছে নিশ্চিত করি। অর্থাৎ তখন প্রত্যেক শিক্ষার্থী হচ্ছে নিজেই একজন সৈন্যের ভূমিকা পালন করেছে, সৈনিকের ভূমিকা পালন করেছে। তো ঠিক এমনটাই ছিল হচ্ছে বিজয় 71 হলেও। যখন বিজয় 71 হলে তো অসংখ্য শিক্ষার্থী থাকে, তাদেরকে বাধা দিচ্ছিল, তখন রাজু ভাস্কর্য থেকে একটা অংশ শিক্ষার্থী সেখানে চলে যায় তাদেরকে নিয়ে আসার জন্য। এটাই হয়ে আসছিল আসলে এতদিন। তো যখন নিয়ে আসছিল, এটা যেটা আমরা পরবর্তীতে আর কি জানতে পারি, এটা ছিল আসলে তাদের একটা ট্র্যাপ, যে ওইখানে শিক্ষার্থীদেরকে নিয়ে তারা একটা বিচ্ছিন্ন করে হামলা চালাবে এবং হচ্ছে আক্রমণ করবে, এটাই, এবং আন্দোলনটাকে আসলে ভণ্ডুল করার চেষ্টা করবে। এটা ছিল হচ্ছে তাদের কৌশলের একটা অংশ। তো সেখানে শিক্ষার্থীদের যারা যায় তাদের সাথে হচ্ছে তারা ঝামেলা করার চেষ্টা করে এবং সেখানে হচ্ছে তাদের উপরে হামলা চালায়, সেখানে যায়। তো সেখান থেকে এইটার খবর পেয়ে হচ্ছে আমরা হচ্ছে ততক্ষণ আন্দোলনে যোগদান করি। রাজু ভাস্কর্যের সব শিক্ষার্থীরা হচ্ছে সেখানে চলে আসে। তো এই শিক্ষার্থীদের অবস্থান সেই আপনার হলপাড়া থেকে একদম মল চত্বর পর্যন্ত চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো সেখানে মল চত্বরে যখন চলে যায়, সেখানে হচ্ছে ওরা বিচ্ছিন্নভাবে, আমরা দেখেছি যে জসিমউদ্দিন হলের মাঠে মানে নির্দয়ভাবে মারছে শিক্ষার্থীদেরকে, মোটা কাঠের গড়ি সেগুলোতে মাথার উপরে আঘাত করেছে। ওদের হাতে এমন কোনো হচ্ছে সব ধরনের দেশীয় অস্ত্র ওদের হাতে ছিল, ধারালো অস্ত্র ছিল, লোহার পাইপ, রড, পিভিসি পাইপ, স্ট্যাম্প, লাঠি এবং হচ্ছে ইট পাটকেলের তো অভাব ছিল না। এবং ওদের একটা কৌশল ছিল যে ওরা আসলে ওই দিন হামলাটা খুব নৃশংসভাবে চালাবে। এই কৌশলটা ছিল, যখন সবাই ওখানে চলে আসে, একটা অংশ তো হলপাড়া থেকে হামলা চালাই, আর একটা অংশ মুহসিন হলের মাঠে চলে আসে। তো ওই যে দেখা যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী, হ্যাঁ ছাত্রলীগের নেতাকর্মীরা, অর্থাৎ শিক্ষার্থীদেরকে একটা ট্র্যাপে ফেলার জন্য তারা হচ্ছে হলপাড়ায় নিয়ে আসে, কারণ ওখান থেকে আসলে বের হওয়ার জায়গা খুব কম। হলপাড়া থেকে যখন হচ্ছে আপনি হামলা শুরু করবেন, আর আপনার যদি আর একটা ফোর্স, মানে ছাত্রলীগের একটা ফোর্স ছিল মুহসিন হলের ওই রোডটায়, আর একটা ফোর্স ছিল হচ্ছে কলা ভবনের পেছনে, অর্থাৎ 3 দিক থেকে হামলা শুরু করলে আসলে শিক্ষার্থীদেরকে বের হওয়ার আর কোনো জায়গা ছিল না। আর এই হামলায় যেহেতু আমাদের একটা ছিল যে ছাত্রলীগ এখানে হামলা চালানোর মতো দুঃসাহস দেখাবে না, কিন্তু আওয়ামী লীগের আসলে পিঠ থেকে গেছিল, কারণ গতদিনই হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে শিক্ষার্থীরা একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তার তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মাধ্যমে শেখ হাসিনার সমস্ত বয়ানকে খারিজ করে দিয়েছে। সুতরাং তাদের যে এই দীর্ঘ 15-17 বছর ধরে যে এস্টাবলিশ করা একটা বয়ান, সেটা ওই দিন খারিজ হয়ে যায়। তখন আসলে তারা তাদের পতন দেখতে পায়। তো তাদের পতন দেখতে পাওয়ার পরে আসলে তারা সেখানে সমস্ত শক্তিটা প্রয়োগ করে, তারা এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করে। আমরা সেটাই আসছি পরবর্তীতে, আমরা যেখানে ছিলাম সেখানে থাকি। তো এই মুহূর্তে হচ্ছে আমরা সূর্য সেন হলের সামনে অবস্থান নেই, আর ওদিক হলপাড়ায় যারা ছিল তারা বেরিয়ে আসার চেষ্টা করে। তো এবারে কয়েকজন আহত হয় এর প্রেক্ষিতে। আর বিশেষ করে আমাদের একটা দুর্বল দিক ছিল, এটাকে দুর্বল না, এটা অবশ্য অন্য দিক থেকে শক্তির অতীক। সেটা হচ্ছে মানে ওই হামলার মুহূর্তে দুর্বল দিক ছিল, বাট পুরো আন্দোলন ব্যাপী কিংবা আমাদের জাগরণ ব্যাপী একটা শক্তির দিক ছিল যে আমাদের সাথে অসংখ্য নারী শিক্ষার্থীরা ছিল, যারা
আমরা মানে সবাই নারী শিক্ষার্থী বা পুরুষ শিক্ষার্থী সবাই হচ্ছে নিরস্ত্র ছিল, মানে একটা লাঠি পর্যন্ত ছিল না হাতে, এবং একটা শান্তিপূর্ণ একদম শান্তিপূর্ণ একটা অবস্থান কর্মসূচি ছিল। তো তখন যখন ওদের এরকম সশস্ত্র হামলাটা হয়, আসলেই তখন হচ্ছে দিক বিদিক ছুটে যায়, কয়েকজন আপু হচ্ছে সেন্সলেস হয়ে যায়। তো 3 দিক থেকে বিচ্ছিন্নভাবে হামলা। আপনার উপর হামলাটা কোথায় হয়? আমরা আসছি তো সূর্যসেন হলে যখন হচ্ছে দেখতেছে যে হামলা চালায়, একজন আপু সেন্সলেস হয়ে যায়, তাকে হচ্ছে নিয়ে যাচ্ছিল। তখন হচ্ছে ওই 4-5 জন যে তাকে নিয়ে যাচ্ছিল কোলক করে, তাদের উপরে লাঠিচার্জ করে এই ছাত্রলীগ, এবং হচ্ছে দূর থেকে আবার ইটপাটকেল নিক্ষেপ করে। খুবই নৃশংস একটা অবস্থা। তখন হচ্ছে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো ওদের ওই একটা লাঠি পড়ে থাকে, ওটা আমি হাতে নেই। নেওয়ার পরে হচ্ছে আমি এদিকে দৌড়ে হচ্ছে সামনের দিকে যাই। আমরা সবাই তখন হচ্ছে মল চত্বর থেকে বের হয়ে দৌড়ে ভিসি চত্বরের দিকে যাচ্ছিল। আপনার হচ্ছে এটা তো এখানে দেখেন, ওখানে হচ্ছে আপনি যদি অন দ্য লোকেশন দেখেন তাহলে হচ্ছে জিনিসটা আসলে আরও ভালোভাবে ক্লারিফাই করা যায়, মানে ডিসক্রিপ্ট করা যায়। তো সেখানে হচ্ছে যখন সবাই আসলে দিক বেদিক দৌড়াচ্ছিল এবং কেউই ভাবে নাই যে এভাবে একটা আক্রমণ করবে। তারা তো আসলে আপনাদের এই সহপাঠী, আপনাদের বড় ভাই ছোট ভাই, হ্যাঁ, তাদের দিক থেকে এই হামলাটা আপনারা প্রত্যাশা করেন? কেউই প্রত্যাশা করেন। এটার অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে গত 14 দিনে হামলাটা হয় নাই। আবার সারা দেশের সব শিক্ষার্থী এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। শুধু শিক্ষার্থী না, রিক্সাওয়ালা থেকে শ্রমিক সবাই। কারণ তারা এই জিনিসটা না বুঝলেও এটা বুঝে যে আপনি পড়াশোনা করে চাকরি পাবেন না, কিন্তু আরেকজন হচ্ছে কোটায় পেয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে একজন রিক্সাওয়ালাও বুঝে, একজন সবার কাছে বোঝাটা, মানে এখানে যে একটা বৈষম্য আছে। এবং হাসিনা যে গত 15 বছর এটা আসলে মানুষকে ভালোভাবেই বুঝাতে পেরেছে যে সে একটা বৈষম্যের বাংলাদেশ তৈরি করেছে, এটা আসলে সবাই বুঝতে পেরেছে। যার জন্য এই দীর্ঘ 14 দিন পর্যন্ত যদি আমরা হচ্ছে শাহবাগে ছিলাম বা অন্যান্য সড়কে ছিলাম, রাজপথে, এই যে কোনো একটা মানুষ, সিঙ্গেল মানুষও হচ্ছে তখন বিরক্তি প্রকাশ করেনি। সাধারণত আমরা দেখি কোনো একটা সমাবেশ হলে বা কিছু হলে মানুষ খুবই বিরক্তি প্রকাশ করে, তাদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা আসে, কিন্তু তখন করেনি। সবাই নিজে পায়ে হেঁটে গেছে, কিন্তু এই আন্দোলনের সাথে সবাই একাত্মতা প্রকাশ করেছে। এটা আমরা দেখেছি। ওই হামলার ঘটনাটা বলছিলেন যে আপনার উপর কিভাবে হামলাটা হলো? আমার উপরে তো যখন হচ্ছে আমরা মল চত্বর থেকে বের হয়ে ভিসি চত্বরে যাই, সবাই যেহেতু পেছাচ্ছিল, ওরা আরও 3টা গ্রুপ তখন ঐক্যবদ্ধ হয়ে মল চত্বরে অবস্থান করে এবং আমাদেরকে হচ্ছে ধাওয়া দেয়। তো আমরা তো নিরস্ত্র, ওদের ইট পাটকেল এবং ততক্ষণে ইট পরে অনেকের মাথায় আঘাত লাগছে, অনেকের মুখে। হ্যাঁ, তো সবাই আহত হচ্ছে, ওখানে থাকার কোনো সুযোগই ছিল না। তখন সবাই দৌড় দেয় পিছনে। থেকে আপনার ভিসি চত্বর থেকে হচ্ছে ফুলার রোড হয়ে আমার হল সলিমুল্লাহ মুসলিম হল ওই দিকে যাওয়ার কথা আমার। তো ওই দিকে অসংখ্য শিক্ষার্থী দৌড় দেয়, আবার কিছু হচ্ছে জহুরুল হলের ওই দিকে অর্থাৎ গণতন্ত্র তরুণের দিকে দৌড় দেয়, মানে যে দিকে পারে। আমি আসলে তখন তো আসলে সবকিছু খেয়াল রাখা সম্ভব ছিল না, বাট এতটুকুই আছে আমার চোখের সামনে যতটুকু। তো আমিও যাই, যাওয়ার পরে হচ্ছে যখন মল চত্বরের দ্বীপ সড়কটা, সরি ভিসি চত্বরের দ্বীপ সড়ক দ্বীপটা পেরিয়ে অপোজিট থেকে যখন আমি আমার দৌড়ে ফুলা রোড দিয়ে যাব আমার হলে গিয়ে আশ্রয় নিব, তখন আসলে আমি রাস্তার অপোজিটের যে ফুটপাতে হচ্ছে যখন যাই, তখন হচ্ছে লালবাজ তারপরে ফুটপাত ছিল, কিন্তু ওটার পিছনে অসংখ্য নারী শিক্ষার্থী আটকা পড়ে। যেই জিনিসটা আমি আসলে আগে খেয়াল করিনি, বা মানে তখন আসলে খেয়াল করার কোনো কথাও না, আমিও দৌড়াচ্ছি, সবাই দৌড়াচ্ছে। তো দিকে যখন আমরা হচ্ছে আটকা পড়ে নারী শিক্ষার্থী, আমি ওখানে আটকা পড়ে, আমি সব 2-3টা ছেলে ছিলাম সম্ভবত এখানে, এর বেশি না, মানে সবই ছিল নারী শিক্ষার্থী। এরই ভিতরে হচ্ছে ওরা এই 5 থেকে 8 সেকেন্ডের ভিতরে ছাত্রলীগ আমাদেরকে ধরে ফেলে এবং হামলা শুরু করে। তো ওই যে আমি হচ্ছে আত্মরক্ষার জন্য একটা লাঠি হাতে নিয়েছিলাম, ওদের সমস্ত ইয়াগুলো আমি হচ্ছে লাঠি দিয়ে হচ্ছে করছিলাম, আপনার ফেরাচ্ছিলাম, আত্মরক্ষা করছিলাম। এটা একটা হচ্ছে নিজেকে রক্ষা করে, প্লাস হচ্ছে এখানে লালবাসটা যে ছিল আর হচ্ছে এদিকে একটা দেয়াল ছিল, এর মাঝখানে যখন সবাই আটকা পড়ে অসংখ্য নারী শিক্ষার্থী, মানে আপুরা, ওরাই আপুদেরকে মারছিল। মানে আমরা তো আসলে মানুষ যদি ভায়োলেন্টও হয়, অনেক বেশি মানুষকে নিপীড়কও হয়, তারপর আমরা দেখেছি যে বিভিন্ন সময় নারীদের ক্ষেত্রে হচ্ছে একটু হইলেও সহমর্মিতা দেখায়, যত বড় খারাপ মানুষই হোক। কিন্তু ছাত্রলীগ সেদিন এটাও দেখায় নাই, অর্থাৎ ন্যূনতম যে সহমর্মিতা বা মনুষ্যত্ববোধ দেখানোর জায়গা সেটা তারা দেখায় নাই। তো আমি চেষ্টা করছি। যখন ছিলেন ওখানে নারী শিক্ষার্থীরা ছিল, নারী শিক্ষার্থীদের উপর তারা আঘাত করেছিল কিনা? হ্যাঁ, আঘাত করেছিল।
এবং যখন দেখতেছে সবার উপর আঘাত করছে, আমার উপর আঘাত করছে, তখন আমি হচ্ছে আমার হাতে থাকা লাঠিটা দিয়ে এভাবে হচ্ছে আমি ওদের এইগুলো ফেরাই। তো ওদের দেখা যায় 5-7 জন যে পেটাচ্ছে, মানে স্ট্যাম্প, লোহার রড, মানে ওদের, তারপরে হচ্ছে পিভিসি পাইপ, হ্যাঁ, এই জিনিসগুলো মানে পেটাচ্ছে, সবগুলো আমার লাঠির উপর দিয়ে যাচ্ছে, যার জন্য ওরা হচ্ছে আমার উপর আরও বেশি ক্ষিপ্ত হয়। তো এটা তখন হচ্ছে ওখানে থাকা পরবর্তীতে একজন আপু আমাকে বলেছে যে ভাই আপনি হচ্ছে এটা ফেরাচ্ছিলেন, আর এর জন্য হচ্ছে ওরা অনেকজনই হচ্ছে রক্ষা পেয়েছে মানে মারাত্মক আঘাত থেকে। তারপরও তো আমি আঘাত পাওয়ার পরে ওদেরকে মেরেছি আমি, তো নারী শিক্ষার্থী। হ্যাঁ, তো যখন হচ্ছে আমি এভাবে ফেরাচ্ছিলাম, তখন পাশ থেকে কেউ একজন হচ্ছে ধারালো একটা কিছু দিয়ে, অস্ত্রটাকে ছিল আমি দেখিনি, আমার মাথায় আঘাত করে। তো মাথায় আঘাত করার পরের স্মৃতি আপনার মনে আছে কি? মাথায় আঘাত করার পরের স্মৃতি আমি আসলে তখনও বুঝতে পারি না, কারণ তখন আমি যখন ফেরাচ্ছিলাম তখন আমার হাতে এই আঙ্গুলে একটা থেতলে গিয়েছিল, হ্যাঁ, এখান থেকে একদম ছিন্ন হয়ে গেছিল। তারপরে হচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় আঘাত লাগতেছে, তো স্বাভাবিকভাবে আমি তখন মনে করেছি মাথার আঘাতটাও অন্য আঘাতের মতো, লাঠির আঘাত, আমি বুঝতে পারিনি। এরপরে যখন হচ্ছে এদিকে পড়তেছিল, তখন হচ্ছে আমাকে যখন মাথায় আঘাত করে আমি অল্প কিছুক্ষণ পরে সেন্সলেস হয়ে পড়ে যাই ওখানে, আর বেশিক্ষণ আসলে আর টিকে থাকতে পারি না। আপনি সেন্স যখন ফিরে পান তখন কোথায় আবিষ্কার করেন? সেন্সলেস না, আমি আসলে সেন্সলেস বেশিক্ষণ ছিলাম না, মানে আমি পড়ে যাই, আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। তখন পড়ে যাওয়ার পরেও ওদের একজন আছে, এখানেও ভিডিওতে দেখা যায় যে আমার মাথার যখন ডান দিকে পড়ে যায়, এই মাথার এই দিকে 5-7টা আঘাত করে লাঠি দিয়ে, অর্থাৎ পড়ে যাওয়ার পরেও। মানে আপনি একবার আঘাত পেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ওই মুহূর্তে তারা আবারও আপনার উপর আঘাত করে? আবারও আঘাত করে। তো যখন আবারও আঘাত করছিল তখন হচ্ছে ভাবছিলাম এবার তো আসলে বাঁচবই না, তো কোনোভাবে হচ্ছে আমি মাথার হাতটা এভাবে মাথার উপরে দিই। তো দেওয়ার পরে ওরা অন্ততই আমার হাতের উপর দিয়ে 25 থেকে 30টা লাঠির আঘাত গেছে। 25 থেকে 30টা লাঠির আঘাত গেছে, এবং হচ্ছে আমার হাতেটা থেতলে গিয়েছে, এই দিকে বিভিন্ন জায়গায় আঘাত। তো এইভাবে কিছুক্ষণ ছিলাম, থাকার পরে যখন একটু সেন্স ফিরে আসছে তখন হচ্ছে একটা আওয়াজ পাই যে দৌড়া। তখন চোখটা মিলে সামনে আসলে একটু পরিষ্কারের মতো দেখি, তখন সামনে দৌড়াচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম বুঝতেছিলাম না। একটু দৌড়ানোর পরে আমি বুঝতেছিলাম আমি আসলে জহুর লোকালের দিকে যাচ্ছি। সেই দৌড়ানো অবস্থায় মারতেছিল আমার সামনে পিছনে। এখন আমি আসলে দাঁড়াবো না দৌড়াবো, আমি আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম তখন। তো সেখান থেকে আমি আসলে কোনোভাবে দৌড়ে জহুর লোকালের গেটে যাই। স্টিল আমি জানি না যে আমার কী হয়েছে, আমার আঘাত কতটা গুরুতর, কিংবা আমি বেশি মার খেয়েছি, আমার মাথায় আমার রক্তাক্ত আমার এদিকে অবস্থা পুরোটা, এটাও আমি বুঝতেছি না। ওখানে যাওয়ার পরে হচ্ছে শুধু মানে এমনটা মনে হচ্ছিল যে খুব শ্বাস করছিলাম, খুব ঘন শ্বাস করছিলাম। তো আমাকে দেখার পর কয়েকজন মানে চিৎকার দিয়ে ওঠে যে ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তাকে ধরে বসা। তো আমাকে ধরে ওখানে আসলে বসায়। এখন আমি বুঝতেছিলাম না যে আমার কি হচ্ছে, এটা আমার আসলে ধারণার বাইরে ছিল, আমি অন্যদের কি অবস্থা দেখছিলাম। তো আমার আসলে তখন চোখের সামনে মানে সবকিছু গ্রে লাগছিল, ঝাপসা দেখছিলাম এরকম একটা সিচুয়েশনে। তখন কেউ একজন বলে যে ভাইয়ের অবস্থা খুবই খারাপ, এখন মানে তাকে দ্রুত মেডিকেল নিয়ে যাও। ওই পরিস্থিতিতে হচ্ছে আমি আসলে আমার মাথায় কি হচ্ছে না কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। তখন হচ্ছে একজন আপু হচ্ছে, এটা পরবর্তীতে আর কি দেখেছি, তখন বুঝিনি, তার ওড়নাটা দিয়ে হচ্ছে, ওড়না অথবা হিজাব হবে, আমার মাথাটা আসলে বেঁধে দেয় রক্তটা থামানোর জন্য। কিন্তু আসলে মাথার এই জায়গায় এত আঘাত ছিল, তো বেঁধে দিয়েছে এভাবে, কতটুকু থেমেছে আমি জানি না। তো সেখান থেকে হচ্ছে আমাকে আমার বিভাগের বন্ধু জুবাইর হচ্ছে আমাকে দেখে, জহুর লোকালেরইও, ও দেখে হচ্ছে আমাকে রিক্সা ঠিক করে হচ্ছে বলে যে মেডিকেল যেতে হবে, মেডিকেল নিয়ে যায়। মানে মেডিকেল বলতে কি ঢাকা মেডিকেল? হ্যাঁ, ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে, খুব এমার্জেন্সি। তো এই সময় যখন রিক্সাটি, তখন কয়েকজন ছবি তুলছিল। দেখেন ছাত্রলীগ আসলে বা আওয়ামী লীগ গত 15 বছরে আসলে কেমন মানসিক ট্রমায় আমাদেরকে রাখছিল। আমি এতটা আহত, তারপর আমি ভাই ছবিটা আসলে তুললেন না, কারণ আমি এখানে আহত হয়েছি ছাত্রলীগের হাতে, এই ছবিটা যদি হচ্ছে দেখে তাহলে আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবো না, আমাকে হচ্ছে এরকমের হচ্ছে দেশদ্রোহী হিসেবে কিংবা যেটা একটা ট্যাগের মধ্যে ফেলে দেয়, পরবর্তীতে আপনার জীবন সংখ্যায় এন্টি আওয়ামী লীগ বা এন্টি ছাত্রলীগ একটা ট্যাগের মধ্যে ফেলে দেয়।
কিংবা হচ্ছে বিভিন্ন ট্যাগের মাধ্যমে আসলে খারিজ করে দেওয়া, ক্যারিয়ারে সমস্যা করা, ফ্যামিলিগতভাবে সমস্যা করা, আইনগতভাবে সমস্যা করা, হ্যাঁ, যেটা আসলে বিভিন্ন সময় করে আসছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমার নিজের হলে আমরা দেখেছি যে সেই হাফিজুর ভাইকে হচ্ছে ছাত্রলীগ নির্যাতন করে হত্যা করেছে, সে এহসান ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে। তো অসংখ্য যারাই হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলতো, যারা ছবি তুলছিল তারা কি ছাত্রলীগ? আপনার যত না, তারা ছাত্রলীগ আমি জানি না, বাট আমার ধারণা হয় সাধারণ শিক্ষার্থী অথবা সাংবাদিক। আচ্ছা, সাধারণ শিক্ষার্থী অথবা সাংবাদিক। তখন তাকে বলছিলাম, ভাই ছবি তুইলেন না। মানে আমি বুঝতেছি না আমার নিজের কি অবস্থা, চোখে গ্রে দেখতেছি, বাট আমি তাকে বলতেছি ভাই ছবি তুইলেন না, কারণ আমি এই ছবিটা তুললে আমি হলে থাকতে পারবো না, কিংবা আমার পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে কঠিন হবে, এমনটা। কারণ আমরা দেখেছি যে এর আগে ছাত্রলীগ যাকে হামলা করেছে সেই হামলাকে বৈধতা দেওয়ার জন্য হচ্ছে তাকে একটা ট্যাগের মধ্যে ফেলে দিয়েছে। এটা আমরা গত 15 বছর পর্যন্ত দেখেছি। তো সেখান থেকে হচ্ছে গণতন্ত্র মানে নীলক্ষেতে গণতন্ত্রের উত্তরণ পর্যন্ত যেতে যেতে হচ্ছে দৌড়ে আসে ইমরোজ হচ্ছে জহুরুল হলের আমার ছোট ভাই। পরে বলে যে ভাই আপনার অবস্থা খুবই খারাপ, আপনাকে দ্রুত মেডিকেলে নিয়ে যেতে হবে। তখন আমার একটা দৃশ্য ওই সময়ের যেটা, সেটা হচ্ছে গণতন্ত্রের ভিতরে নৃশংস হামলা চলছে, অন্তত সেখানে 20 জনের মতো পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে। পুলিশ কোথায় ছিল? এটা গণতন্ত্র তোরণের সামনে, নীলক্ষেতে মুক্তি গণতন্ত্র তোরণ, মুক্তি গণতন্ত্র তোরণের সামনে নীলক্ষেতে। তখন এইটা দেখার পরে আমার এতটা খারাপ লাগছে, আমার চোখ দিয়ে মনে হচ্ছে যে আগুন বের হচ্ছিল, যে আমি আসলে ছাত্রলীগকে কি বলবো, যে এইগুলো তো আসলে অমানুষ। অর্থাৎ এখানে পুলিশ সে দাঁড়িয়েছে, ওখানে হচ্ছে মানে বলা যায় যে রাষ্ট্রের প্রোটোকলের ভিতরে হচ্ছে তার শিক্ষার্থীদেরকে হামলা করেছে। অর্থাৎ এটা রাষ্ট্র অনুমোদিত একটা আক্রমণ ছিল, স্টেট স্পন্সরড একটা হামলা, স্টেট স্পন্সর একটা হামলা। পুলিশ এখানে দাঁড়িয়ে সেখানে হচ্ছে নৃশংসভাবে রক্তাক্ত করছে মেরে। মানে তখন আমার আসলে ভিতরে এতটা ক্ষোভ, এতটা রাগ, এতটা খারাপ লাগা, আমি আসলে এটা ওই মুহূর্তটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমার কাছে মনে হচ্ছিল ওদেরকে দেখে আমার চোখ থেকে আগুন বের হচ্ছে। তো ইমরোজ তখন হচ্ছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝের রোডগুলো বন্ধ, নীলক্ষেত পলাশী রোডে হচ্ছে প্রচণ্ড জ্যাম লেগে যায়। তো ইমরোজ আমাদেরকে জ্যামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মেডিকেলে নিয়ে যায়। তো আমার সাথে হচ্ছে একটা মেয়ে ওই একই রিক্সায় গেছিলো, ওই একই জায়গা থেকে, আপনারা চিনবেন, সেটা হচ্ছে সানজিদে। একটা মেয়ে যেটা হচ্ছে ও ভাইরাল হয়েছে এভাবে, যার চোখে চশমা, চোখে আঘাত লাগছে দেয়ালের পাশে, ওই মেয়েটা আমার সাথে একই রিক্সায়, লাঠি হাতে, রক্তাক্ত চেহারাটা, ভয়ার্ত যে মেয়েটা। এবং ওর ওই ভয়ার্তটা আসলে তখন পুরো বাংলাদেশের একটা সিনারিও ছিল। সানজিদে তো নয়, হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞানের শিক্ষার্থী। ওই শিক্ষার্থী আপনার সাথেই ছিল? হ্যাঁ, ও হচ্ছে আমি যখন আমাকে রিক্সায় উঠায় তখন বলে এই আপুর অবস্থা খারাপ, তাকে নিয়ে যান। তখন হচ্ছে আমার বন্ধু জুবাইর হচ্ছে ওই আপুকে হচ্ছে নেয় রিক্সায়। ও আমাকে পরে বলছে যে ভাই আপনি হচ্ছে তখন উল্টাপাল্টা অনেক কিছু বলছিলেন। আমি আসলে তখন আমার ভিতরে একটা ক্ষোভ ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে এভাবে মার খাবো, এই জিনিসটা আমি কোনোভাবেই আসলে মানতে পারিনি। ওই সময়ের কথোপকথনটা আপনাকে বলেছিল কিনা, যদি সুযোগ থাকে আমরা? ও আমাকে মানে তখন আমি আসলে ওকে, আমার যতটুকু মনে আছে যে নিজের যে আমরা আসলে এভাবে ছেড়ে দিতে পারি না, হামলা যেহেতু করেছে আমরা এটা শেষ দেখে ছাড়বো, মানে এই কথাগুলো আপনি তো আমি বলছিলাম। তো ও এটাকে আমাকে পরবর্তীতে বলছে, আমি অন্য কিছু আর কিছু বলেছে কিনা আই ডোন্ট নো, আমার হয়তো খেয়াল নাও থাকতে পারে, বাট এতটুকু খেয়াল আছে। ও আমাকে বলছিল যে ভাই আপনি তখন অনেক কিছু বলছিলেন পুরো রিক্সায় যেতে যেতে। হ্যাঁ, তো আমার বললাম না, আমার ভিতরে তো আসলে অনেক ক্ষোভ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে হামলা করবে এত শিক্ষার্থীদেরকে এবং হচ্ছে আমাকে, আমি এটা কোনোভাবেই মানতে পারিনি। তখন বলছিলাম যে আমরা এটা আসলে থামবো না, এটা আমরা আসলে একটা শেষ দেখে ছাড়বো। এটা বলছি। আপনারা মেডিকেলে যাওয়ার পরে সেখানে কোনো হামলার শিকার হয়েছিলেন কিনা? মেডিকেলে যাওয়ার পরে তো হচ্ছে এখানে একটা খুবই করুণ অবস্থা। আমার ধারণাও ছিল না যে এত শিক্ষার্থী আহত হয়েছে, যেটা আমার মেডিকেলে যাওয়ার পরে হচ্ছে আমি দেখতে পাই। কারণ আমি হয়তো ভেবেছি যে আমি অথবা আমার মতো হচ্ছে 8-10 জন বা 20 জন এভাবে হামলা হয়েছে, ওরা তো ছত্রভঙ্গ করার জন্য হামলাটা করেছে। কিন্তু আসলে না, ওই যে শুরুতেই বলেছে যে ও আসলে সারা দেশ থেকে সন্ত্রাসীদেরকে নিয়ে আসছে একদম নির্মূল করার জন্য, পরিকল্পিত একটা স্টেট স্পন্সর হামলার জন্য। সুতরাং এইখানে এই হামলাটা আসলে এতটা নৃশংস ছিল, মানে সেটা হচ্ছে ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমি দেখতে পাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে দেখতে পাই যে ইমার্জেন্সি রুমের ভিতরে অসংখ্য শিক্ষার্থী কাতরাচ্ছে, কান্না করছে। তো আল্লাহ তাআলা হচ্ছে আমার ভিতরে হচ্ছে একটা ক্ষোভ দিছিল, আমি আসলে কান্না করি নাই, আমার ভিতরে আসলে তখন একটা ক্ষোভ ছিল।
তখন তাদেরকে বলছিলাম ভাই কান্নার কি আছে, আমাদের তো লড়াই শেষ হয় নাই, আমরা যেটার জন্য আসছি আমরা সেটা আদায় করেই ছাড়বো। এই যে আন্দোলনের ভিতরে গত 15 দিনের 2 তারিখ থেকে আজকে 15 তারিখ পর্যন্ত এসে অসংখ্য বড় বড় আন্দোলন হয়েছে, আমরা অনেকগুলো মার্চ করেছি। এই মার্চগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটা, দোয়েল চত্বর, আমরা হাইকোর্টের সামনে দিয়ে, সে ঢাকা কলেজ সায়েন্স ল্যাব দিয়ে, অর্থাৎ আমাদের এই মার্চ ছিল অনেক বিশাল। সেই মার্চের ভিতরে যারা ছিল এই আন্দোলনকারীদের, হ্যাঁ আমি নিজে প্রত্যক্ষদর্শী, তখনই হচ্ছে তারা আসলে এই কোটার ভিতরে থাকতে চাচ্ছিল না। নেতার হয়তো কৌশলগত কারণে হচ্ছে অনেক কিছুই হচ্ছে বলছিল, অনেক কৌশলে অবলম্বন করছিল যারা নেতৃত্বে ছিল, বাট ভিতর থেকে যারা ছিল তারা আসলে এইরকমের একটা ফ্যাসিস্ট, এরকমের একটা বৈষম্যমূলক নীতি আসলে রাষ্ট্রে যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি যে হাসিনা রেখে গেছিল, হাসিনাকে আসলে তখন থেকে শিক্ষার্থীরা রাখতে চাচ্ছিল। শিক্ষার্থীদের ভিতরে একটা চাপা ক্ষোভ ছিল যে আমরা শুধু কোটা সংস্কারই করব না, বরং রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া সেটাই নিশ্চিত করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছিল যে গাছের আগায় পানি দিয়ে তো লাভ নেই, মানে ভিতরে শিক্ষার্থীরা এমনটাই বলছিল যে তারা আসলে হাসিনাকে চাচ্ছিলই না, কারণ সে বারে বারে একটা প্রহসন, যেটা 18 সালে একবার সমাধান হয়েছে সেটাকে আবার 24 সালে মানে দ্বিগুণ বৈষম্য নিয়ে হচ্ছে রিভাইভ করা, এটা আসলে কেউ মানতে পারছিল না। ওই সময় যখন আপনি মেডিকেলে গেলেন, সেই সময় আসলে যদি একটা ধারণা করে বলেন কেমন শিক্ষার্থী ছিল ওখানে আহত? মোস্ট প্রবাবলি আমি বলতে পারবো না এক্সাক্ট সংখ্যাটা কত, হয়তো আরো বেশি হবে, এটা 300 শিক্ষার্থী। সেখানে নারী শিক্ষার্থীদের সংখ্যা কেমন ছিল? অসংখ্য, নারী পুরুষ একজন দেখি চোখ নেই, কয়েকজন স্ট্রেচারে একদম সেন্সলেস শুয়ে আছে, এবং কারো হচ্ছে এদিকে মানে মাথায় প্রচণ্ড আঘাত, কান্না করতেছে। আবার ওই যে বিশেষ করে ওই শিক্ষার্থীরা বেশি কান্না করতেছিল যারা একদম নিজের কেরিয়ারের জন্য, হ্যাঁ, টেবিল থেকে চেয়ার থেকে নেমে আসছে, যারা আসলে কোনোদিনও একটা রাষ্ট্র বিষয়ে কথাও বলেনি, তারাও হচ্ছে নেমে আসছে, এরকমের যারা আহত হয়েছে তারা আরও বেশি কান্না করতেছিল। এবং ওখানে কান্না করতেছিল যে সে তার বাবাকে কি বলবে, তার ভাইকে কি বলবে যে তার এমনটা হয়েছে, এমনটা বলে কান্না করছিল। আবার একজন কান্না করতেছিল আমার কিন্তু আসলে দেখার কেউ নেই, এমনভাবে কান্না করতেছিল। তখন আমি আসলে ওখানে একটু ভিতরে যেহেতু আসলে মানসিক একটা শক্তি ছিল, যার জন্য আসলে ওখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম। তখন আমার সাথে যে জোবায়ের ছিল, ও মানে ওখানে যাওয়ার পরে এত শিক্ষার্থী আমাকে ধরবে, আমার সাথে তো 3 জন ছিল, মানে ওখানে গিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের ব্যাচমেট বন্ধু মাঝহার আমাদের সাথে আমাকে দেখে আমার কাছে আসে। তো জোবায়ের আরও অসংখ্য যারা পরিচিত ছিল তাদেরকে হচ্ছে চিকিৎসা দেওয়ার প্রয়োজন ছিল। তো তখন হচ্ছে অনেক প্রায় 10 থেকে 15 মিনিট হচ্ছে ওখানে আমি থাকি। এরপরে দেখি যেন আমি আসলে আর দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই, বসে থাকতে হয়, এবং ওটার ভিতরে প্রচণ্ড গরম, অসংখ্য শিক্ষার্থী, পা ফেলার জায়গা ছিল না, আহত, এবং আহতদের সাথে যদি 2-1 জন আছে, দেখা যায় যে 3-4 জন আহতকে একজন মেনটেন করতেছে, এমন একটা সিচুয়েশন ছিল। মানে ডাক্তারের সংখ্যা অনেক কম ছিল এবং রোগী অনেক বেশি ছিল, মানে 300 জনের মতো যখন একজন এমার্জেন্সি রোগী চলে আসে, তো তখন যে সিচুয়েশন আসলে হিমশিম খাচ্ছিল। তো অন্তত 10 থেকে 15 মিনিট পরে আমি একটা দেয়ালের সাথে আমাকে বসিয়ে, তারপরে হচ্ছে ওইখানে একজন আপু ছিল, সে হচ্ছে আমার মাথার যে ওড়নাটা বাঁধা ছিল ওটাকে খোলার পরে সে মানে এমন একটা তার অবস্থা ছিল যে এদিকে তাকাতে পারছে না, মানে সেটা ভালোর জন্যই খুলছিল, খুলে হচ্ছে ভালো করে লাগানো হয় না, এটাকে চেপে ধরবে যাতে রক্তটা থামে, মানে সে খোলার পরে আমার মাথার অবস্থা দেখে সে মানে সেন্সলেস হয়ে যাবে এমন অবস্থা। তো সে কোনোভাবে অন্যদিকে তাকিয়ে হচ্ছে আমার মাথাটাকে হচ্ছে ওড়নাটা দিয়ে চেপে ধরে। তারও প্রায় মিনিট 5 পরে একজন ইন্টার্নি ডাক্তার হবে, ওখানে কর্তব্যরত যে ডাক্তার সে আসে, বলে দেখি আপনার কি অবস্থা। দেখার পরে সে আমাকে বলে যে আপনার সেলাই করতে হবে, স্টেজ দিতে হবে, তো আপনাকে হচ্ছে এদের জন্য প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেট করতে হবে, অপেক্ষা করতে হবে, কারণ অসংখ্য রোগী আসছে যাদেরকে হচ্ছে আমাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট দিতে হবে। তো তখন আমি আসলে কী করবো আমিও বুঝতেছিলাম না, আমার আসলে কোনো সেন্স কাজ করছিল না। তো তখন হচ্ছে আমাকে মাথায় একটা ব্যান্ডেজ বেঁধে দেয়, বেঁধে দেওয়ার পরে সে চলে যায়, শুধু একটা ব্যান্ডেজ বেঁধে দেয়, অন্য কোনো কিছু না, কোনো চিকিৎসা না, কোনো একটা ইনজেকশন না, রক্ত থামার কোনো মেডিসিন, জাস্ট একটা ব্যান্ডেজ বেঁধে দেয়। ব্যান্ডেজটা বেঁধে দেওয়ার পরে
ওখানে আসলে এত গরম লাগছিল যে আমি ওখানে আসলে বেহুশ হয়ে যাচ্ছিলাম। তখন ওই মাঝার ছিল আর ইমরোজ ছিল সাথে, আর জুবাইর ভাই পানি আনতে গেছিলো নাকি। তো আমাকে হচ্ছে ওখান থেকে বের করে ঢাকা মেডিকেলের করিডোরের সবাই, তো আমার হাত থেকে অনবরত রক্ত পড়ছিল, হাত যেহেতু থেতলে গেছিলো। আর এই এতক্ষণ তো মার খেয়েছে, এখন এই যে জিনিসগুলো একদম অবশ হয়ে গেছিলো, তখন নাড়াতে পারছিলাম না, এমন একটা সিচুয়েশন ছিল। যখন হচ্ছে আমাকে মেডিকেল ওখান থেকে বের হয়ে ডরমেটরিতে হয়, তখন মনে হয় যে আমার একটু প্রাণ ফিরে পেয়েছে, কারণ একটু ঠান্ডা লাগতেছিল আর ভিতরে প্রচণ্ড গরম। তো সেখানে থাকার পরে আমার হাতে পানি দেয়, একটু মাথায় পানি দেয়, একটু পানি খাওয়ায়, তখন আমি আসলে বলা যায় যে সেন্সলেস। তো সেখান থেকে বের হয়ে মাঝার তখন একটা বলে যে ছাত্রলীগ আসলে ঢাকা মেডিকেলেও আসতেছে হামলা চালাইতে, এবং এটা আমরা গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার দেখেছি যে তারা ক্যাম্পাসে মেরেছে, ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে গিয়ে হামলা চালাচ্ছে দ্বিগুণ হারে। এবারও সেটা করতে আসতেছে, এমন নিউজ আর কি ওদের কাছে ছিল। তো বলতেছে ভাই আপনার অবস্থা তো খুবই খারাপ, এখানে 2-3 ঘন্টা অপেক্ষা করার মতো অবস্থা আপনার না, আর ছাত্রলীগও আসতেছে, আর একবার মার খেলে তো এখানে বাঁচার কোনো ওয়ে থাকবে না। তো ওরা আমাকে ওখান থেকে বের করে মডিউলে নিয়ে যায়, এবং ঠিকই ছাত্রলীগ ওই দিন হামলা চালায়, একদম অপারেশন থিয়েটারে অপারেশন করছে সেই রোগীকে হামলা চালাচ্ছে, ডাক্তারদেরকে আঘাত করেছে, এমন অবস্থা ছিল সেই দিন। তো সেখান থেকে মডিউলে নেয়, মডিউল হাসপাতাল হচ্ছে আপনার হাতিরঝিলের ওখানে। মডিউল কর্তৃপক্ষ বলে যে দেখেন এটা পুলিশ কেস, আর এটার জন্য হচ্ছে আপনার ইসিজি কি বলে মানে সিটি স্ক্যান করাতে হবে, ওদের কাছে হচ্ছে মেশিন নেই। এখন এটা অ্যাকচুয়ালি ওদের অত বড় মেডিকেলে নেই না, বা এটা পুলিশ কেস কিংবা হচ্ছে ছাত্রলীগের বিষয়, এই জন্য হচ্ছে তারা এটা হস্তক্ষেপ করবে না, এটা আমার আসলে ধারণা ছিল না। তো তারা আসলে এটা করবে না, এটাই হচ্ছে মেইন কথা। এখন আমার অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হচ্ছিল। তখন ওরা কি করে আমি জানি না, সেখানে হচ্ছে আমাদের ব্যাচমেট বন্ধু ইমরান এবং কামরুল দেখি আসে, আর হচ্ছে সাথে ইমরোজ ছিল। আমার আসলে খুব ভালোভাবে খেয়ালও নেই যে কি কোন পর্যায়ে ছিল, এই মানুষগুলো আসলে আমার চিকিৎসার সাথে জড়িত ছিল, কি কোথায় দিয়ে আমার সাথে সহযোগিতা করতে আসছে, কি কোন পর্যায়ে চলে গেছে, পুরোটা আমার খেয়াল নেই, বাট এই এত দূর পর্যন্ত হচ্ছে খেয়াল আছে। তো সেখান থেকে ওরা আমাকে একটা সিএনজিতে করে উঠায় নিয়ে যায়, আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে। তো পরে দেখি যে হচ্ছে তারা আমাকে হচ্ছে কল্যাণপুর ইবনে সিনে নিয়ে যায়। কল্যাণপুর ইবনে সিনে নিয়ে যাওয়ার পরে তারাও বলতেছে আমাদের আসলে এখানে তো ডাক্তার নেই, কর্তব্যরত, কারণ তখন বিকেল 5টা বেজে গেছে, আর আমাদের এই পুরো ঘটনা হচ্ছে 3:30 থেকে 4টার 4:30টার মতো, 4:30 5টা বেজে গেছে তখন, যে আমাদের তো ডাক্তারও নেই, আর এটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় পুলিশ কেস, আপনারা হচ্ছে সোহরাওয়ার্দীতে নিয়ে যান, তারা আমাদেরকে এটা বলে। এখন ঢাকা মেডিকেল এত সময় করার পরে আবার হচ্ছে মাথায় এই পরিমাণে আঘাত নিয়ে আসলে সোহরাওয়ার্দীতে যাওয়ার মতো হচ্ছে অবস্থা ছিল না। তো তখন হচ্ছে ওখানকার অনেক তাদের সাথে কথা বলে বার্গেনিং করে বা অনুরোধ করার পরে, আমি তো আসলে আমার সিচুয়েশন খারাপ ছিল, ওরাই যা কিছু করেছে, কোথাও কিভাবে কি করেছে তারা ভালো বলতে পারবে, আমি যতটুকু জানি তাদের কাছে অনেক বার্গেনিং করতে হয়েছে। করার পরে হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে ওখানে ছিলাম এভাবে, তারপরে হচ্ছে তারা রাজি হয়েছে চিকিৎসা করতে। তো তারা আমাকে হচ্ছে তখন ওটিতে ঢুকায়, এমার্জেন্সি ওটিতে অপারেশনের জন্য। তো সেখানে হচ্ছে আমার চিকিৎসা শুরু হয়, পুরো চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত সেই 5টা থেকে 9টা 9:30 পর্যন্ত বেজে যায়। তো আমার মাথায় মানে নৃশংসভাবে আঘাত করে, এই দিকে আঘাত করে, এক্সরে করা, অন্যান্য হচ্ছে আপনার করার জন্য, পরীক্ষা করার জন্য, টেস্টগুলো করার জন্য একটু সময় লাগে। তো এই প্রায় 9টা 9:30টার মতো বেজে যায়, যেখানে হচ্ছে আমার মাথায় আসলে খুবই গভীর ক্ষত হয়। হ্যাঁ, আমাকে বলছে যে আর অল্প একটু যদি নিচে যেত তাহলে হচ্ছে আপনার হাড় ফেটে যেত, এতটা বলেছে, কেটে যেত, এটা ডাক্তার বলেছে। তো আমার কাছে ফুটেজগুলো এখনও আছে, তারা ছবি তুলে রেখেছিল। তো সেখানে আমার প্রায় ইন্টারনাল সেলাই লাগে, ভিতরে হচ্ছে রক কেটে যায়, তো সেখানে ইন্টারনাল সেলাই লাগে, টোটাল হচ্ছে 9টা সেলাই লাগে মাথায়। এবং আমার হাতের অবস্থা এমন থাকে, এখানে আসলে এমনভাবে থেতলে যায়, হ্যাঁ, এখানে আসলে সেলাইদের অবস্থা থাকে না, তারা কোনোভাবে করে ব্যান্ডেজটা করে দেয়, যার জন্য হচ্ছে হাতের শেপটা এখনও পুরোপুরি আসে নাই আমার। আর এই দিকে যে আঘাত করে, এই দিকে আঘাত করেগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে
আপনার অপারেশনের শেষে হচ্ছে ইয়া করে কি বলে এক্সরে করে। তো যাই হোক মানে যা আল্লাহ তাআলা রক্ষা করেছে যে সৌভাগ্য যে আমার হাড়ে লাগেনি, বাট এটার জন্য আমার প্রায় অনেক দিন পর্যন্ত ভুগতে হয়েছে। আর সব থেকে বড় কথা ছিল যে এই মাথায় আঘাত করার পরে হচ্ছে মানসিক যে একটা শান্তি সেটা পাচ্ছিলাম না। কারণ এর পরের দিন যে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পুলিশ বিজিবি দিয়ে হচ্ছে হামলা করে শিক্ষার্থীদেরকে আহত করে সবাইকে হল ত্যাগ করতে বাধ্য করে একটা অনিশ্চিত জীবনের ভিতরে আমরা চলে যাই। আমি একটা সাদা টি শার্ট পরা ছিলাম তখন, আমার কিছুই ছিল না, সাথে কোনো পোশাক ছিল না। তো সেখান থেকে আসলে ঢাকায় কোথায় যাব, হাসপাতাল থেকে যাওয়ার মানে এই সিচুয়েশনে কি অবস্থা। এর মধ্যে তো আবার এই ভয়ও ছিল যে আহত কাউকে দেখলেই আবারও হামলা করতে পারে। হ্যাঁ, এটা বলতেছি আমি, এটা বলছি আপনাকে। তো তখন হচ্ছে যখন ওখান থেকে রাতে বের হই তখন দেখি যে অসংখ্য আহত হয়েছে এবং বিভিন্ন মানে তখন তো কিছু নিউজ শুনতে পাই। আর এর ভিতর আমার ফোনে আমার যারা রিলেটিভসদের অসংখ্য ফোন আসতে থাকে আমার ফোনে। আমি আসলে কারো ফোন ধরার মতো অবস্থায় ছিলাম না। শুধু মাঝখানে একবার আমার খালামণি এবং আম্মুকে হচ্ছে ফোন ধরে বলতেছিলাম যে আমি ভালো আছি, সমস্যা নেই, এতটুকু বলছিলাম। তাদেরকে আসলে এই সিচুয়েশনটা বুঝতে দিচ্ছিলাম না, কারণ তারা আরও বেশি টেনশন করবে এটার জন্য। তো যখন রাত 9:30টার দিকে হচ্ছে আমার চিকিৎসা শেষ হয় তখন আসলে আমি এখন যাব কোথায়, বা এই রাতের বেলা যদি কোথায় যাই তখন কিনে আবার পুলিশ দিয়ে ধরায়, কারণ তাদের তো এই অভ্যাস আছে। তো তখন হচ্ছে এই রাতে কাউকে বিরক্ত না করে তখন হচ্ছে আমি একটা মেসে চলে যাই আমাদের শিক্ষার্থীদের, সেটা পুরান ঢাকাতে মেসে থাকে। যে কারণ হচ্ছে আর বাড়িতে যাওয়া দরকার, আমাকে ডাক্তার পরামর্শ দিচ্ছিল যে আপনি তো আসলে থাকার মতো কেউ নেই এখানে সাথে, তো আপনি বাসায় গিয়ে চিকিৎসাটা ভালোভাবে করেন, রেস্ট নেন, হ্যাঁ যত্ন নেওয়া দরকার, বাসায় গেলে ভালো হবে। এখন বাড়িতে আসলে গেলে তো সেখানে যে আমার 2 দিন পরে পরে ড্রেসিং করার প্রয়োজন ছিল যেহেতু মাথায়, আর তখন হচ্ছে একটু গরম ছিল যার জন্য ড্রেসিং করার আরও বেশি দরকার ছিল। তো 2 দিন পরে পরে যার জন্য আসলে ঢাকায় থাকাটাই আমার জন্য একটা ইয়ে হতো চিকিৎসার সুবিধার্থে। তো আরও একদিন তো সময় লাগে সিদ্ধান্ত নিতে যে আমি কি করব না করব। তো ওই দিন রাতের বেলা হচ্ছে আমি ম্যাচে উঠি, কিন্তু পরের দিনের সিচুয়েশনে আর ওই ম্যাচে একদম 25 তারিখ পর্যন্ত আমার থাকতে হয়, আর কোথাও বের হওয়ার সুযোগ ছিল না। অবশ্য এর মাঝখানে যেটা হয়েছে যখন ম্যাচে আসার সিচুয়েশনটা হচ্ছে আমি আসলে এখন মাথায় তোমার একদম পুরো মাথা নেড়া, চুলগুলো কেটে ফেলেছে মানে কামিয়ে ফেলেছে, আর ব্যান্ডেজ। এই সিচুয়েশনে যদি যাই কি কোথা থেকে আবার কি হামলা চালায় কে জানে। এবং এরকম হামলার ঘটনা আমরা সে সময় শুনেছি অনেক। হ্যাঁ অনেক। তো তখন হচ্ছে মাথায় একটা রুমাল দিয়ে, আর আমার যেটা টি শার্ট ছিল পরনে এটা তো ডাক্তার কেটে ফেলে দেয়, হ্যাঁ তখন হচ্ছে একটা টি শার্ট কিনে ওই একই পোশাকে হচ্ছে তখন আমি সে ম্যাচে চলে যাই আমাদের ম্যাচে। তো সেখানে অবস্থান করি, সে 2 দিন পরে পরে যখন ড্রেসিং করতে যাব তখন কিভাবে যাব, পুরান ঢাকার পুরান ঢাকার প্রত্যেকটা মোড়ে মোড়ে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা সশস্ত্র অবস্থায় অবস্থান করছিল। অর্থাৎ চিকিৎসা নেওয়ার জন্য আপনার অনেক স্ট্রাগল করতে হয়েছে। কারণ হচ্ছে আমি যদি তখন বের হই আমার উপর হামলা করবে এবং যে আমাকে নিয়ে যাবে সে আহত হবে। তো এই সিচুয়েশনে আমি আসলে আর এই দিকের কোনো চিকিৎসা না করে ওখানে মাথায় রুমাল একটা দিয়ে এরপরে হচ্ছে কি বলে মাস্ক একটা পরে রুমাল একটা দিয়ে রিক্সার হুড উঠিয়ে এসে পুরান ঢাকায় একদম কামরাঙ্গীর চলে যাই। ওখানে একটা মেডিকেলে আমি হচ্ছে 2 দিন পরে পরে ইয়ে করি, ড্রেসিং করি। তো ওখানকার ডাক্তারের ইয়ে ছিল মোটামুটি, আমি ওনাকে পরিচয় দিচ্ছিলাম না, আমি তার মানে শিওর ছিলাম যে সে কে, আমাকে যদি পুলিশে ধরাই দেয়, কারণ তখন হচ্ছে বাসায় বাসায় গিয়ে পুলিশ রেড দিয়ে শিক্ষার্থীদেরকে ধরছিল, আমরা দেখেছি। এটা হচ্ছে ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়। হ্যাঁ ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়। তো তখন হচ্ছে বললাম যে ভাই একটু আসতে দেন না, ছাত্রলীগের হাতে মার খেয়ে আসলাম, এরপর আপনিও যদি এইগুলো করেন। তখন উনি হচ্ছে বুঝতে পারে যে আমি আসলে এখানে আহত, পরে উনি একটু ভালোভাবে আন্তরিকভাবে চিকিৎসাটা আমার করে। অর্থাৎ উনি প্রথমে কি ভেবেছিলেন যে আপনি ছাত্রলীগ? সম্ভবত সেজন্য আপনার সেলাইটা একটু জোরে জোরে খুলছিলেন। হ্যাঁ সেলাই তো খুলে নেই আজকে, ব্যান্ডেজগুলো। আর আমার হাতের ব্যান্ডেজটা খোলার সময় সব থেকে বেশি কষ্ট হতো, কারণ এটা একদম মানে থিন চামড়া তো, হ্যাঁ তো এই জায়গাটায় হচ্ছে আপনার কি বলে
খুলতে গেলেই হচ্ছে আমি ব্যথা পেতাম, এটাই। এরপরে 25 তারিখ পর্যন্ত তো আপনি অসুস্থ ছিলেন, রাস্তায় নামতে পারেননি। 25 থেকে 5 আগস্ট পর্যন্ত এই সময়ে শারীরিক অবস্থা ছিল কিনা আন্দোলনে আবার অংশগ্রহণ করার? আমি 25 তারিখে হচ্ছে মোটামুটি শারীরিক অবস্থা তো ওইভাবে ভালো থাকে না, মাথায় এরকম একটা আঘাত হওয়ার পরে, বাট মানসিক শক্তিটা ছিল। তখন আমি আসলে অনলাইনে হচ্ছে কয়েকটা করতাম, সবাইকে হচ্ছে তথ্যগুলো দেওয়া, সঠিক তথ্যগুলো প্রচার করার কাজটা করতাম আমি অনলাইনে শুয়ে শুয়ে বসে বসে, হ্যাঁ, বাসায় বসে বসে। এবং ওই ম্যাচে থাকার কারণে ওখানে কিছু শিক্ষার্থী ছিল যারা নিয়মিত আন্দোলনে যাচ্ছিল ওই ব্ল্যাকআউটের সময়, তো ওখানকার চিত্রগুলো হচ্ছে জানতাম। ইভেন ওই ব্ল্যাকআউটের সময় সেই আমার বাসার সামনে একজন ডাক্তার একটা ছেলেকে গুলি দিয়ে মেরে ফেলেছে, আমি বাসায় বসে গুলির শব্দগুলো শুনতাম। এবং ওই সে কলোনিতে, আজিমপুর কলোনিতে একজন সরকারি চাকরিজীবী, সেই কলোনির ভিতরে যখন পুলিশ ঢোকার কোনো ছিল না, সেখানে সেই ভদ্রলোক সকালবেলা জগিং করছিল, মানে জগিং করতেছিল, তখন পুলিশকে বলছে আপনারা এখানে কেন ঢুকছেন, এটা তো একটা সরকারি কলোনি। ওই ভদ্রলোককে হচ্ছে সে সরকারি চাকরিজীবী, তাকে হচ্ছে ঘাড়ে গুলি দিয়ে একদম কাছ থেকে ঘাড়ে গুলি দিয়ে মেরে ফেলে। এটা হচ্ছে আজিমপুরের সরকারি কলোনির একটা জায়গা। তো এই সব নিউজগুলো আমি শুনতাম ওখান থেকে। অন্যান্য কোথায় কি হচ্ছে, আহত হওয়ার পরে আরও বেশি হচ্ছে যে অথেন্টিক চ্যানেলগুলো সাথে হচ্ছে আমার যোগাযোগ হয়, তো জানার পরে ওইগুলো হচ্ছে সবাইকে জানাতাম, এই দায়িত্বটা নিয়েছিলাম। তো 25 তারিখ হচ্ছে ব্ল্যাকআউট শেষ হওয়ার পরে আপনার বাসগুলো ছাড়ে, হ্যাঁ, কন্ট্রোল, মানে আন্তঃজেলা বাসগুলো হচ্ছে এগুলো কন্ট্রোল রয়েতে ছাড়ে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যেই পরিচয়টা আমার আসলে গর্বের, সেই পরিচয়টা আমি আসলে দিতে পারতাম না। তখন তো আতঙ্কে আমি মোবাইল ফোন থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়গুলো হাইড করছিলাম, মানি ব্যাগে থাকা সেই কার্ডটাকে হাইড করছিলাম। এবং আমি যে আহত, হ্যাঁ, এরপরে কি বলবো, ওই যে একই এই পুরো এক সপ্তাহ পর্যন্ত আমি একই পোশাকে আছি, হ্যাঁ। তো এরপরে হচ্ছে একজনের কাছ থেকে একটা ক্যাপ দরকার, আমরা রেগুলার ক্যাপ পরতাম না, হ্যাঁ। তো ওখানে থাকা একজন শিক্ষার্থীর হচ্ছে একটা ক্যাপ, ওটা হয়তো তার একটা প্রিয় ক্যাপ, আমি হচ্ছে ওই সময় নিয়ে চলে যাই, কারণ আমার তো মাথায় আঘাত, হ্যাঁ, কোথায় কি হয় না হয়। সেই সময় আপনি বাসায় চলে যান? হ্যাঁ, বাসায় চলে যাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, আমার গ্রামের বাড়ি পটুয়াখালীতে, কিন্তু আমি তখন পটুয়াখালীতে যাই না, কারণ তখন পর্যন্ত হচ্ছে শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করছিল, হ্যাঁ। আর আমার এলাকায় যারা আন্দোলন করছিল তাদের একটা নোটিশ তালিকা থানায় দিয়েছিল হচ্ছে তখনকার ছাত্রলীগ। তখন আমি হচ্ছে আমার খালামণির বাসায় চলে যাই, সেটা ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, সেখানে পরে ঢাকায় ফিরেন কখন? আচ্ছা, এরপরে আমি হচ্ছে সেখানে অবস্থান করি, অবস্থান করার পরে তো সেখানে আসলে আমি আন্দোলন করতে চাইলেও বাসা থেকে আর আমাকে বের হতে দেয় না, কারণ আমি অসুস্থ ছিলাম। তো 5 তারিখে আমার ইচ্ছা ছিল যে ঢাকায় আসব, কারণ যেই আন্দোলনটা আমরা শুরু করেছিলাম সেটা আমরা শেষ করতে চাচ্ছিলাম, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে। কিন্তু 5 তারিখে ঢাকায় থাকা থেকে সেই গণভবন থেকে আসলে আমি বঞ্চিত হই, কারণ তখন আমি ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম। বাট ওখানকার যে সবার সাথে সেই বিজয়ের উৎসবে অবশ্যই ছিলাম সেই 5 তারিখে। যখন জানতে পারলেন শেখ হাসিনা চলে গেছে এবং আমাদের এই যে দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রাম সফলতার মুখ দেখেছে এবং সেটি শুনতে পেয়েছে, তখনকার অনুভূতিটা কেমন ছিল? তখনকার অনুভূতিটা আমি আসলে এই যে 15 দিন আমি আঘাত করার পর আমি রাতে ঘুমোতে পারিনি, একদিনও ঘুমাইনি, প্রত্যেকটা দিন আতঙ্কে গিয়েছে। শুধু আতঙ্কে না, পরিকল্পনায় গিয়েছে, যেন আমরা তো আসলে এখন হাসিনার একটা পতন চাই। কারণ এই নৃশংস হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে প্রশাসনের মাধ্যমে বের করে দেওয়া, অসহযোগিতা, সারা দেশে 2000-এর বেশি মানুষকে শহীদ করা, 20,000-এর বেশি মানুষকে আহত করা, অর্থাৎ একটা রাষ্ট্রে পৃথিবীর ইতিহাসে এরকম একটা আর পাওয়া যায় না যে সে তার সরকার ওই মানুষের উপরে হচ্ছে এরকমের একটা, মানে যুদ্ধ ছাড়া, সিভিল ওয়ার ছাড়া হচ্ছে এরকম একটা গণহত্যা করেছে, পৃথিবীতে এরকম একটা আর পাওয়া যায় না। তো এই নৃশংসতাটা করেছে এবং খুবই বাজেভাবে এটা করেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায়। তখন আমরা দেখেছি তাদের ইন্টেলিজেন্সগুলো হচ্ছে কিভাবে তাকে সহযোগিতা করেছে, তারা প্রকাশ্যে বলেছে। তো 5 তারিখে যখন আসতে চেয়েছি, 4 তারিখে ঢাকায় আসব, তো তখন একটা চ্যানেলে যোগাযোগ করলাম যে ভাই এত মানুষ কিভাবে, আমরা তো ঢাকায় কিভাবে যাবে, গাড়ি-টাড়ি বন্ধ, আমি আসতে চাই। বলছে ভাই এটা আপনার আসার দরকার না, এগুলো ম্যানেজ হবে, আমাকে এটা জানানো হয়েছে। তো আমার আসলে মন পড়েছিল তখন হচ্ছে এভাবে আসার দিকে, কিন্তু কাউকে পাচ্ছিলাম না, নিজে আহত, বাসা থেকে হচ্ছে বাধা। বাট ওখানকার যারা ছিল
হ্যাঁ তাদের সাথে যোগাযোগ রাখা, তাদেরকে সঠিক তথ্যটা দেওয়া ঢাকার সাথে, কারণ আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রালে ছিলাম, সেই তথ্যগুলো হচ্ছে তাদের সাথে ওখানকার যারা স্থানীয় ছিল তাদের সাথে হচ্ছে সমন্বয় করা, হ্যাঁ এই কাজটা আমি করতাম। তো 5 তারিখে আমার প্রচণ্ড ইচ্ছা ছিল ঢাকায় আসার। তো সকালের যে সারা রাতে ঘুমাইনি, কালকে হচ্ছে এক দফা ঘোষণা হয়ে গেছে এবং চূড়ান্ত পতনটা হচ্ছে কালকে, ঘুমাইনি। তার মানে ধরে নিয়েছি এইটা যদি সে চূড়ান্ত পতন হবে, না হইলে উই আর শহীদ, মানে হয়তো আমাদেরকে মেরে ফেলবে যে গণহত্যাটা করতে চেয়েছে। এটার মাধ্যমে যদি হয় তাহলে বাংলাদেশ থাকবে না, এটা একটা টেরিটরি হয়ে যাবে অন্য একটা রাষ্ট্রের, এবং তার শাসক হবে ওই একটা বংশ। আর যদি আমরা এটা আজকে জয়ী হই, তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ হবে নতুন করে, এরকম একটা সিচুয়েশন। তখন সকালবেলা আমরা নিশ্চিত ছিলাম না কি হতে যাচ্ছে, জানি না। তখন ধরেই নিচ্ছিলাম, মানে বলা যায় যে কলিজায় পানি থাকে না, যে আমরা মনে হয় হচ্ছে হেরে যাচ্ছে। 10টা পর্যন্ত কোনো একজন মানুষ রাস্তায় বের হতে পারেনি। তারপরে শহীদ মিনারে যারা বের হচ্ছিল তাদেরকে গুলি করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, ডিরেক্ট গুলি করে। এই ভিডিওগুলো আমি দেখেছি তখনকার যারা ছিল তাদের সাথে যোগাযোগ করে। হ্যাঁ, তো ইন্টারনেট, এরপরে যখন 10টা ইন্টারনেটটা বন্ধ করে দেয়, তখন ভেবে নিয়েছি যে 18 থেকে 25 জুলাই মতো হচ্ছে আরেকটা গণহত্যা চলতেছে ঢাকায়, কেউ বের হতে পারবে না। তখন আমি নফল নামাজ পড়ি, নফল নামাজ পড়ার পরে আশাবাদী হই, মানে দোয়া করতে থাকি যে আল্লাহ, তুমি এতগুলো শহীদের পরেও হচ্ছে, এতগুলো মানুষের রক্তের পরেও হচ্ছে যদি আমরা বিজয়টা না পাই, মানে আমাদের দেশটা কোন দিকে যাবে, আমাদের ধর্ম, আমাদের এই রাষ্ট্র কোন দিকে যাবে, এই মানুষগুলো কোথায় যাবে। মানে আপনি তো একটা জিনিস, আমার হচ্ছে কি একটা বিশ্বাস ছিল যে সেই জুলাই থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ যেই স্ট্র্যাটেজিটা নিত ওইটা ফলো করতো, আর আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে বিজয় দান করতেন। এইটার জন্য আমার একটা ভরসা ছিল। 15 তারিখ 16 তারিখ প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমরা জেনে যেতাম, আর হচ্ছে ওরা পরাজিত যেহেতু জেনে যেতাম, আল্লাহ আমাদেরকে বিজয় দান করতো, ওরা পরাজিত হতো। যেমন আপনার পলককে কিন্তু মাঝখানে একবার হচ্ছে পদত্যাগ করে একটা সমাধান করার চেষ্টা করছিল, বাট পলকের পদত্যাগটা যে হবে এটা করতে পারে এটা কিন্তু আমরা আগে জেনে যাওয়ায় হচ্ছে আমরা বলছি যে না, পলকের পদত্যাগটা আমরা মানি না। এবং যারা হচ্ছে 9 দফাটা দিয়েছে এমন একটা কৌশলে আল্লাহ তাআলা হচ্ছে তাদেরকে আরো বেশি দেশের খেদমত করার সুযোগ দান করুক, কারণ এই 9 দফাটা ছিল আসলে শেখ হাসিনা একটা চূড়ান্ত পতন। এটা না মানলে 1 দফা, মানলে সরকারের পতন, এরকম একটা সিচুয়েশন ছিল। তো প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আসলে বিজয় হতে চলছি। তো হয়তো আরো বেশি রক্ত নিবে, আরো বেশি একটা বিজয়ের জন্য যে রক্ত প্রয়োজন এটা হয়তো নিবে। তখন হচ্ছে মানে খুবই, আর ইন্টারনেট চলে গেছিল, তখন কোনো কি নিউজ পাচ্ছিলাম না। তো নিউজ পাইলে কি হচ্ছে এটা জানতে পারলে তো একটা স্বস্তি আসে। কোনো নিউজ পাচ্ছি না, তার মানে ঢাকায় কি হচ্ছে ম্যাস কিলিং চলছে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। পরে জোহরের নামাজে যাই, মসজিদে যাওয়ার পরে হচ্ছে ওখানকার আমরা যারা ছিলাম তারা একত্র হই। সবাই আমার কাছে তথ্য চাচ্ছিল, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি হয় সবাই বলছিল, এবং এখানকার হয়তো সবার সাথে যোগাযোগ ছিল। এখন আমি নিজেই পাচ্ছিলাম না। একটা পর্যায়ে হচ্ছে ইন্টারনেট হালকা হালকা আসে, তখন শুনতে পাই যে সেনাপ্রধান হচ্ছে ভাষণ দিবে। তারপরে হচ্ছে আমরা মানে জোহর নামাজ থেকে বের হই, তখন মনে হইলো যে আল্লাহ মনে হয় আমাদের দোয়াটা আসলে কবুল করেছে। বের হওয়ার পরে হচ্ছে বাসায় আসি, তখন টিভিতে হচ্ছে নিউজগুলো দেখাচ্ছিল, ইন্টারনেট চলে হচ্ছিল। তত কিছুক্ষণ পরে শুনে যায় হাসিনা পালিয়ে গেছে রাষ্ট্র থেকে। তো এই মুহূর্তটা, এই পুরো দিনের হচ্ছে একটা এক্সাইটমেন্ট, একটা মানে নিরাশা, একটা কিংকর্তব্য মুহূর্তের মতো একটা অবস্থা। হ্যাঁ, এই প্রত্যেকটা মুহূর্ত আসলে এতটা রোমাঞ্চকর ছিল, এই জিনিস আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অ্যাকচুয়ালি, এমন একটা অবস্থা ছিল। তো আবার এই হাসিনা পালিয়ে গেছে, এই নিউজটা শোনার পরে এই যে আমাদের আহত হওয়া, রক্ত দেওয়া, 2000 মানুষ শহীদ হওয়া, তখনকার মনে হয়েছে যে একটা আনন্দ, মানে এই আনন্দটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না। তখন হচ্ছে বের হই সবার সাথে, সেই আনন্দ মিছিলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী পুরুষ এই হাসিনার পতনে হচ্ছে রাস্তায় বের হয়ে উৎসব করেছে। তার মানে কি একটা মানুষ থেকে, দানব থেকে মানুষ মুক্তি পেয়েছে, সেটা সেই 5 তারিখের সিনারিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা
অগণিত শহীদের বিনিময়ে চমৎকার একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের প্রতি আপনার প্রত্যাশা কী ছিল, আর আসলে কি সেই প্রত্যাশার প্রতিফলন হয়েছে কিনা যদি একটু সংক্ষেপে বলতেন। ওই যে বললাম না, যখন হচ্ছে দোয়া করছিলাম যে হ্যাঁ আল্লাহ, এই আপনি যদি আমাদেরকে বিজয় দান করেন তাহলে হচ্ছে একটা বাংলাদেশ থাকবে, মানুষগুলো বাঁচবে, আপনার ধর্ম দিন এটা থাকবে। আর যদি না করেন তাহলে হচ্ছে এই বাংলাদেশ আর একটা হায়দ্রাবাদ হবে, কিংবা একটা গাজা, কিংবা একটা কাশ্মীর হতে চলছে। আপনি এই রকমের লাঞ্ছনা আমাদেরকে দিয়েন না। তার মানে হচ্ছে দুইটা এক্সপেকটেশন ছিল, একটা হচ্ছে পরাজয় হওয়ার জন্য প্রস্তুতি, আর একটা হচ্ছে নতুন করে হচ্ছে নিজেদেরকে, নিজেদের বিশ্বাসকে, নিজেদের দেশকে তৈরি করার একটা স্বপ্ন। এই স্বপ্নটা 5 তারিখে ছিল। 5 তারিখের পরেও ছিল যে যখন হচ্ছে 3 দিন পর্যন্ত এই রাষ্ট্র কোনো অভিভাবক ছাড়া, কোনো গভর্নমেন্ট ছাড়া, হ্যাঁ, কোনো সেন্ট্রাল আপনার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া চলছিল, ওই 3টা দিন এই বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভালো দিন ছিল। মানুষ অন্য ধর্মের যে ছিল, উপাসনালয়গুলো ছিল, সেগুলো হচ্ছে পাহারা দিচ্ছিল, আঘাত করছিল না। এবং এটা ছিল একটা মক্কা বিজয়ের মতো হচ্ছে একটা সিচুয়েশন। মানুষ করতে চেয়েছিল যে আমরা প্রতিশোধও নিব না, বা প্রতিশোধটা হচ্ছে কম নিব, এরকম একটা সিচুয়েশন ছিল। অর্থাৎ আগে রাষ্ট্রটাকে আমরা মনে করতাম জাস্ট রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্র, সরকারের রাষ্ট্র। 5 আগস্টের পরে প্রত্যেকটা মানুষ এই দেশকে ওন করতে শুরু করেছে, এবং প্রত্যেকটা মানুষ যে একটা রাষ্ট্রের একটা অংশ, এটাকে মনে হচ্ছিল। এই এর পরে আমরা প্রায় শেষে চলে এসেছি। যদি এই নতুন বাংলাদেশে আপনি একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে এবং গাজী হিসেবে যদি বাংলাদেশের মানুষের প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি, আহত পরিবার এবং নিহত পরিবার অর্থাৎ শহীদ পরিবারের প্রতি আপনার কোনো বার্তা থাকে? যে 3 দিনের মতো যে রাষ্ট্রটা, আমরা আসলে ওই রকমের একটা ব্যালেন্স, একটা সহনশীল এবং প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা নিয়ে নিজের লোভ লালসাকে দূরে রেখে কর্তব্যবোধের যে পরিচয়টা দিয়েছিল, আমরা আসলে এই বাংলাদেশটাই দেখতে চাই। যেই বাংলাদেশটা আমরা হচ্ছে সেই জুলাই বিপ্লবের অসংখ্য শহীদদের রক্তের উপর দিয়ে যেই বাংলাদেশটাকে আমরা পেয়েছি, সেই বাংলাদেশটাকে কিছু মানুষের দায়িত্বে তাদের হাতে তুলে দিয়েছি। সেখানে কিছু মানুষ বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে, এটা আমরা দেখেছি। অর্থাৎ আমাদের সেই এক্সপেকটেশন থেকে ফার ফার বিয়ন্ড হচ্ছে আমাদের বাংলাদেশটা বর্তমানে অবস্থান করছে। তো এখনও আমার বিশ্বাস এখনও সময় আছে, সেই আমাদের যে 3 দিনে যে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মানুষ সেই বাংলাদেশটার জায়গায় চলে যাওয়া। অর্থাৎ আমরা বাংলাদেশটা এমন জায়গায় যেতে চাই যে বাংলাদেশটা হবে আসলে সুশাসনের, যে বাংলাদেশটা হবে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কর্তব্য এবং সচেতনতামূলক। কোনো মানুষ হচ্ছে নিজের লোভ লালসায় জন্য হচ্ছে রাষ্ট্রটাকে বিক্রি করে দিবে না, রাষ্ট্রের সাথে বিট্রাই করবে না, রাষ্ট্রের মানুষের সাথে হচ্ছে সে প্রতারণা করবে না। এমন একটা বাংলাদেশ দেখতে চাই আমরা। এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে রাজনৈতিক দলগুলো তার রাজনৈতিক আদর্শের থেকে বেশি রাষ্ট্রকে উপরে দেখবে, সে তার নিজস্ব লোভ লালসার উপরে তার ধর্মকে প্রাধান্য দিবে। আমরা হচ্ছে এমন একটা বাংলাদেশ দেখতে চাই। তো এই বাংলাদেশের প্রত্যাশা নিয়ে এটাই হচ্ছে, আমি আহত আমি না, এটা আমাদের সেই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, সেই ফারহান ফায়াজ থেকে আমাদের প্রায় 25 থেকে 30 জন যে বলা যায় যে দুধের শিশু মায়ের বুকে শহীদ হয়েছে, যে একজন মা শহীদ হয়েছে তার বাচ্চাকে দুধ খাইয়ে ঘুম পাড়ানোর পরে সে বাহিরে এসে বাহিরের পরিস্থিতি দেখতে এসে, আমরা সেই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শহীদের সেই প্রত্যাশাটা হচ্ছে এমন বাংলাদেশ যেখানে আর একটা ফ্যাসিস্ট আসবে না, যেখানে আর একটা ধর্মবিদ্বেষী সরকার আসবে না। জি, শহীদ ওয়াসিম, সাইদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যে স্লোগানটি, সেই স্লোগানটিকে ধারণ করে আমাদের যে অসমাপ্ত জুলাই, সেই জুলাইকে সমাপ্ত করার দায়িত্ব নিতে হবে আমাদের। প্রিয় দর্শক, লাল জুলাইয়ের গল্পের আজকের পর্বে আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন মাহমুদুল হাসান রায়হান। তিনি এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একজন আহত যোদ্ধা। প্রিয় দর্শক, এই জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের দাবি হচ্ছে আমরা যেন সেই শহীদদের রক্তের পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে পারি এবং তাদের যে অ্যাসপিরেশন ছিল, তাদের যে প্রত্যাশা ছিল এই রাষ্ট্রের প্রতি, সেই প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি। সার্বিকভাবে বাংলাদেশ যেন সোনালি, বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশ হয়ে ওঠে, সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।